সম্মানিত রাওয়ার সশ্রদ্ধ সিনিয়র ও ভালোবাসার জুনিয়র অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বিভিন্ন ফ্লায়ার এবং বিভিন্ন প্যাম্পলেটের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে আপনারা হয়তো এর মধ্যে অবগত আছেন যে আমি লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান অবসরপ্রাপ্ত, যাকে আপনারা ভেটারান কমান্ডো বলে অনেকেই বলেন। আমি আসন্ন রাওয়ার নির্বাচনে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে অংশগ্রহণ করছি। এই নির্বাচনে অংশগ্রহণের পর আমার মধ্যে কিছু চিন্তাধারা বা কিছু অভিব্যক্তি জমা হয়েছে। আসন্ন ইলেকশন সম্পর্কে আমার কিছু প্রাসঙ্গিক চিন্তাধারা ও অভিব্যক্তি আপনাদের সামনে আমি বিনীতভাবে উপস্থাপন করতে চাই। আমার একটাই অনুরোধ, নির্বাচনের গতানুগতিক প্রচারণা হিসেবে এটাকে গণ্য করবেন না। এটাকে সেইভাবে গণ্য না করে আপনার যে কোনো অবসরে অথবা সুবিধাজনক সময়ে দয়া করে একটু শুনবেন এবং বিশ্লেষণ করে সঠিক প্রার্থীকে ভোট দিবেন। আমার মধ্যে একটা প্রশ্ন বারংবার আমাকে দংশন করছে, সেটা হচ্ছে আমরা কি রাওয়া বা রাওয়ার বয়োজ্যেষ্ঠ এবং কনিষ্ঠ অফিসারগণের সার্বিক কল্যাণের জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করছি, নাকি আমাদের নিজস্ব কোনো সুদূর প্রসারী চিন্তাধারাকে আমাদের পরবর্তী ভবিষ্যতে আরও ব্যক্তিগতভাবে উদ্ভাসিত করার জন্য রাওয়াকে একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে রাওয়ার সদস্যদের আবার পূর্বের ন্যায় হতাশাগ্রস্ত ও মানসিকভাবে স্বীকার করে রাওয়া থেকে বিমুখ করতে উৎসাহিত করছি। প্রশ্নটা মূল্যবান, প্লিজ চিন্তা করে দেখবেন। আমরা রাওয়ার নির্বাচন প্রার্থীরা ব্যক্তিগতভাবে পরিচিতি বিভিন্নভাবে জানাশোনা, ফোনে যোগাযোগ, মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া, অন্যের মাধ্যমে নিজেকে পরিচিত করার একটা চেষ্টা এবং বিভিন্ন ফোরামে নিজেকে উপস্থাপন করে ভোট আদায়ের চেষ্টা ইত্যাদি প্রচেষ্টা চালাচ্ছি। আমার মধ্যে একটা সংশয় হচ্ছে যে মসজিদের থেকে বা মসজিদে নামাজ পড়ে যখন আমি বের হয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার জন্য একটা মনের মধ্যে অনুভূতি নিয়ে বের হচ্ছি, ঠিক সেই সময় আমার মধ্যে একটা পবিত্রতা কাজ করে। সেই পবিত্রতার সময় আমি যদি যে ভোট প্রার্থনা করি সেটাকে কতখানি গ্রহণযোগ্যভাবে একজন মুসল্লি নেবেন, এই চিন্তা করে আমি মসজিদের সামনে কোনো ভোট চাইতে যাই নাই। আমি আমার বয়োজ্যেষ্ঠ অফিসারদেরকে নিয়ে একটু ভীতর সন্ত্রস্ত থাকি। তাদের বয়সের কথা চিন্তা করেও অনেক চিন্তাভাবনা করি। আচ্ছা, আমাকে একজন এরকম একটা বিশাল লিস্ট ধরিয়ে দিয়ে বলল, পার্সোনালভাবে টেলিফোন করো, আর টেলিফোন না করলে পারে কিন্তু ভোট পাবে না। আমি চিন্তা করি একজন বয়োজ্যেষ্ঠ অফিসার, উনি বিশ্রাম নিচ্ছেন অথবা তার ওষুধের প্যাকেট খুঁজছেন, সেই সময় একজন অপরিচিত ব্যক্তি তাকে ফোন করে ভোট চাচ্ছে। কি একটা বিরক্তিকর অবস্থা। আমি জানি না এটা আমার ভুল চিন্তাধারা কিনা, কিন্তু আমি সবাইকে এভাবে বিরক্ত করিনি।
আর আমার কনিষ্ঠ ভালোবাসার অফিসাররা, আমি জানি আপনাদের অনেকেই আমার মতো দীর্ঘ 11-12 বছর, আমি 12 বছর, আপনি হয়তো আজকে নিজে কষ্ট করছেন, কর্পোরেটে একটা চাকরি করছেন, যেখানে প্রচণ্ড ব্যস্ততায় আছেন, যেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ঠিক সেই সময় এই লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যানের জন্য ভোটের জন্য আপনাকে একটা অহেতুক টেলিফোন করলাম, যে টেলিফোনের মাধ্যমে আপনি বিব্রত হলেন এবং আপনার কাজের ব্যাহত হলো। এসব চিন্তা করে আমি এই লিস্ট ধরে সবাইকে রিং করিনি। যাদের কাছে সাহস পেয়েছি, যেসব জুনিয়র অফিসারদের কাছে আমার ভালোবাসা আছে, তাদেরকে বিরক্ত করেছি, তাদের মাধ্যমে অন্যের কাছে বলার জন্য বলেছি। আপনারা যারা আমাকে জানেন না এবং আমার কোনো টেলিফোন পাননি, তাদের কাছে আমি যদি টেলিফোনের জন্য ভোটের অযোগ্য হই, সেজন্য আমাকে ক্ষমা করবেন। যাই হোক, আমরা এই ইলেকশনে অনেক প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা অনেকেই বলছি আজ পার্শ্ববর্তী দেশের রাজধানী দখল করে ফেলব, বার্মার রাজধানী দখল করে ফেলব, ভারতের রাজধানী দখল করে ফেলব। আমি এতটুকু বলতে পারি যে আমার আসলে এতটুকু ক্ষমতা নাই যে আমি কোনো অন্য দেশের রাজধানী দখল করতে পারব। তবে কেউ যদি রাজধানী দখল করতে চায়, আমার পূর্ববর্তী যে মানুষের কাছে পরিচিতি আছে এবং যারা আমাকে জানেন না, আমি এতটুকু বলতে পারি, কেউ যদি এরকম কোনো পদক্ষেপ নেয়, আমি মুস্তাফিজ একজন কমান্ডো অফিসার হিসাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করব এবং আমার বয়স, আমার ট্রেনিং এবং আমার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, সেটাকে উপেক্ষা করেই আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করব। সে ততটুক মানসিক বল আমার আছে এবং সেটা যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন। আর যারা আমাকে চেনেন না, জানেন না, তারা অন্যর কাছে জেনে তারপর আমাকে মূল্যায়ন করবেন। ওই যে আমি বলেছি যে মূল্যায়ন না করে শুধুমাত্র চারিদিকের এই জাঁকজমট, একটা তাকদুম তাকদুম ঢোল বাজছে, এরকম একটা পরিবেশে সবার প্রতি আকৃষ্ট হয়ে হুট করে ভোটটা না দিয়ে আসলে যে আপনার জন্য কাজ করতে পারবে তাকেই ভোট দিবেন। সেটা আমি হই বা আপনার বিশ্লেষণ অনুযায়ী অন্য কেউ হলে তাকেই ভোট দেবেন। আমি আমার সীমাবদ্ধতার জন্য ওই যে বলেছি, ইচ্ছা করলে একটা রাজধানী দখল করতে পারবো না অন্য দেশের। কিন্তু আমার আজকের এই ভিডিওতে অনেক বয়োজ্যেষ্ঠ অফিসারই আছেন যারা জানেন যে তাদের আদেশ মোতাবেক 45 মিনিটের মধ্যে তার দেওয়া টাস্ক, আমার জেনারেল অফিসার কমান্ডিং ছিলেন, তার দেওয়া টাস্ক আমি নিজের জীবন বাজি রেখে 45 মিনিটে সেই কাজ করার জন্য 18 দিনের মধ্যে আমার পার্বত্য চট্টগ্রামে পোস্টিং হয়ে গিয়েছেন। স্যার, আপনি যদি শুনে থাকেন তাহলে আমরা পুরাতন স্মৃতিচারণকে মনে রাখব। আপনাদেরকে জানাতে চাই যে আমি হয়তো ভারত বা বার্মার দিল্লি অথবা বার্মার রাজধানী দখল করতে পারবো না, কিন্তু আমার ব্রিগেড কমান্ডারের আদেশে আমি আমার কমান্ডো টাস্ক ফোর্স নিয়ে ভারতের বা অন্য কোনো পার্শ্ববর্তী দেশে 9 কিলোমিটার ভিতরে যে অভিযান পরিচালনা করেছি, যে অভিযানে আমরা জীবন বাজি নিয়েই গিয়েছিলাম এবং ফেরত এসেছি। স্যার, আপনি আজকে বাংলাদেশের অনেক বড় একটা
সিকিউরিটি কোম্পানির মালিক, এবং আপনি জানেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সে আপনার কথায় কিভাবে জীবনকে বাজি নিয়ে অন্য পার্শ্ববর্তী দেশের ভিতরে যে অপারেশন করে আসতে পারে। আমি এটাই বলতে চাই, সেটা হলো যে আমাকে আপনারা যে কাজ দিবেন সেই কাজ আমি করব। এই যে মেজর সিনহা হত্যা মামলায়, আর যেটা আমি বারবার বলেছি যে মেজর আফসারের নেতৃত্বে কাজ করতে গিয়ে তাদেরকে যে বাধার সম্মুখীন হয়েছি, তখন কিন্তু আমি এত অফিসারকে দেখিনি যারা আজকে ডামাডোল বাজিয়ে মিছিল করে জয়ের পরে সেই জয়ের মিছিলে অংশগ্রহণ করছেন। একজন যোদ্ধা যুদ্ধের মাঠে হেরে যাবে সেটা জেনেই যুদ্ধ করে। অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এই ছবিটা আমাকে সেই কথাই মনে করিয়ে দেয়। তা আমি বলতে চাই যে রাশেদ সিনহা হত্যা মামলায় আমার পরিবার বাসায় মাঝরাতে নির্যাতিত হয়েছে, হেনস্থা হয়েছি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একবার খেয়াল করে দেখেছেন কি যে এইরকম যদি আর একজন অফিসার সে হেনস্থা হতে যায়, তাহলে তার প্রোটেকশনের জন্য আমাদের রাওয়ার কোনো পদক্ষেপ নেওয়া আছে কি না? আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি মনে করেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজকে নির্বাচিত করলে উনি এই রাওয়ার কোনো অবসরপ্রাপ্ত অফিসার কোনো রকম কোনো অনৈতিক কাজে যুক্ত না হয়ে নিজের কাজের জন্য, নিজের সামগ্রিক কাজের জন্য কোনো বিপদের সম্মুখীন হচ্ছেন, আমি ইসিতে আসলে এমন একটা ব্যবস্থা করব যাতে একটা এইরকম একজন অফিসার কোনো এক সময় কোনো একটা জায়গায় যে এখানে টেলিফোন করলে আমি খুব দ্রুত একটা সাহায্য পাব। রাতের অন্ধকারে একজন বয়োজ্যেষ্ঠ অফিসার উনি বিপদে পড়ছেন, আমরা সামগ্রিকভাবে অবসরপ্রাপ্ত অফিসারদের ব্যবহার করে তাদেরকে দিয়ে একটা ফোরাম তৈরি করার চেষ্টা করছি। কিন্তু আমাদের আসল কাজ তো হলো রাওয়ার বয়োজ্যেষ্ঠ ও কনিষ্ঠ অফিসারদের রাওয়া থেকে যে বিমুখ হয়ে গেছেন সেটাকে ফিরিয়ে আনা। আমার এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ে, করোনার সময় আমার স্ত্রী সে 75% লাংস তার এফেক্টেড ছিল, সবাই জানে, এবং আমার 25%, এবং দুজনেই হসপিটালে ভর্তি ছিলাম সিএমএইচে জায়গা পাওয়া যায় না, কারণ ইভেন ডিজি হেলথ এসে ভর্তি হয়েছেন আমাদের সিএমএইচে। কেন? কারণ কিছু বলিষ্ঠ সাহসী মেডিকেল অফিসার, ডাক্তার নিজের জীবনকে বাজি রেখে তারা যে কাজ করেছেন সেই কাজের জন্য সামগ্রিকভাবে দেশের সবাই তাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি আস্থা হারিয়ে সিএমএইচে এসে নিজের জানকে বাঁচানোর চেষ্টা করেছেন। কেন? ওই যে কয়েকজন বলিষ্ঠ আর্মির অফিসারগণ তারা কাজ করেছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো এখন অবসরে আছেন, আমি তাদেরকে স্যালুট জানাই। ঠিক তেমনি রাওয়া এখন করোনা যুক্ত। রাওয়াতে এই করোনা মুক্ত করতে গেলে কিছু বলিষ্ঠ লোকের থাকতে হবে। এখন নিজের ড্রাম নিজে পিটাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে সেই বলিষ্ঠ ডাক্তারদের মতো রাওয়ার করোনা মুক্ত করার জন্য যে দুই একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব আসা দরকার। তার মধ্যে আপনারা নিজেরা যদি বিশ্লেষণ করে দেখেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ অবসরপ্রাপ্তকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে আনলে রাওয়ার ইসিতে একজন বলিষ্ঠ ব্যক্তিত্ব আসবে
যে রাওয়াকে করোনামুক্ত করার জন্য ইসির কোনো অযাচিত সিদ্ধান্ত, যেটা আমাদের বয়োজ্যেষ্ঠ অফিসার এবং আমার কনিষ্ঠ ভালোবাসার অফিসারদেরকে তাদেরকে এড়িয়ে যে নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য অথবা এদের সবার আমাদের যারা মেম্বার আছেন তাদের উপকারের জিনিসটা বা তাদের কল্যাণমূলক জিনিসটা সেটাকে প্রস্ফুটিত না করে সেটাকে স্তিমিত করে চুপ করে থাকা, তাহলে সেই বলিষ্ঠ অফিসারদের মধ্যে আমি আপনাদের দোয়ায় এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে নিজেকে সংশ্লিষ্ট করতে চাই। আপনারা আমাকে ভোট দিবেন কেন? আমাকে ভোট দিবেন আপনাদের সেবা করার জন্য, আপনাদের কোনো নিরাপদ রাখার জন্য, আপনাদেরকে কল্যাণমূলক কাজ করার জন্য। এবং এইসব করতে গেলে আমি যদি নাই করি তাহলে আমাকে কেন ভোট দিবেন? এখন এখানে একটা প্রশ্ন আছে যে রাওয়াতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য আমার এত আগ্রহী কেন? এখানে কি মধু আছে অনেকে বলে, তা মধু একটা আছে, সেটা হচ্ছে হলো আপনি যদি বলেন অর্থনৈতিক মধু নাই, যদি বলেন আর কোনো মধু নাই, এটাকে ব্যবহার করে নিজের প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে আরও উপরে যাওয়ার কোনো মধু, সেটা আমার জন্য নাই। আমি কর্পোরেট জগতে আমার নিজস্ব চেষ্টায় অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব এবং অর্থনৈতিক ভারসাম্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন কিছুটা হলেও। এখানে আমার মধুটা হচ্ছে কিছু লোক আছে যারা মানুষের সেবা করে আনন্দ পায়, মানে ডাক্তারদের মতে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট। তা আমার যারা সিনিয়র আমাদেরকে চেনেন আর আমার যারা জুনিয়র আমাকে ভালোবাসেন তাদের অনেকেই জানেন যে মুস্তাফিজকে যদি বলা হয় যে আমার এই সমস্যা আছে, বা মুস্তাফিজকে যদি বলা হয় যে মুস্তাফিজ এই প্রবলেমটা দূর করো, বা কোনো জুনিয়র যদি আমাকে এসে বলে স্যার আমার এই বিপদটা আছে, আমার এই বিপদে পড়েছি, সেটাকে একটু আমাকে মুক্ত করে দেন, আমি আজ পর্যন্ত পিছপা হইনি। যারা জানেন তাদের জন্য আমি আবার এটা পুনরায় বলার জন্য ক্ষমা প্রার্থী। আর যারা জানেন না তারা আশেপাশে আপনাদের পরিচিত জনের কাছে জেনে যদি মনে হয় যে আমি শুধু মুখে কথা বলি না কাজ করি, তাহলে দয়া করে আপনাদের সঠিক সিদ্ধান্তটা আপনারা নেবেন। আমার একজন প্রাক্তন জিওসি আমাকে বলেছেন রাওয়াকে একটা প্রেশার গ্রুপ কেউ করতে পারেনি। স্যার, আমি আপনাকে বলতে চাই এবং সামগ্রিকভাবে সবাইকে বলতে চাই, আমি আমার 11 বছরে কর্পোরেট জগতে এমন একটা অবস্থান করে কাজ করেছি যে যেখানে অথরিটি বা যারা সিদ্ধান্ত নেয় তাদের উপরে কিভাবে প্রেশার ক্রিয়েট করতে হয় সেটা সম্পর্কে আমার একটা সম্যক ধারণা হয়ে গেছে। তা আপনাদের যে আমাকে যে পরামর্শটা দিয়েছেন আমি এটা রাওয়ার জন্য অবশ্যই ব্যবহার করব। রাওয়াকে যে সকল অথরিটি সিদ্ধান্ত নিয়ে থাকে তাদের উপরে রাওয়ার সকল সদস্যদের নিয়ে কিভাবে একটা প্রেশার গ্রুপ ক্রিয়েট করতে হয় সেটা আমি ইসিতে যদি আসতে পারি অবশ্যই সেটার একটা সাংগঠনিক রূপ দিয়ে আমি একটা প্রেশার গ্রুপ তৈরি করব। আপনারা আমার উপর ভরসা রাখবেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ এসিতে আসলে অবশ্যই এই ধরনের একটা প্রেশার গ্রুপ তৈরি হবে, হুইচ উইল ওয়ার্ক ইন সাইলেন্স অ্যান্ড দরকার পড়লে বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে, শুধুমাত্র মিছিল আর মাঠে ছবি তুলে
পোস্ট করে দেওয়ার জন্য না। এক্ষেত্রে একটা কথা মনে পড়লো যে আমার আসলে এই 5ই আগস্টের আগে যে আন্দোলন চলছিল সেখানে আমার কোনো ছবি নাই। তা আমার কাজ করছিল আসলে আমার বাসার যে আমার সহধর্মিণী হঠাৎ করে গাড়ি নিয়ে চলে যাওয়া, এসিবি চত্বর, গাড়ি ভর্তি খাবার ইত্যাদি। তা এমনি জিনিসটা হালকা করার জন্য একটু বললাম যে যখন ভোটে দেখলাম সবাই বিভিন্ন ছবি টবি দিচ্ছে, তখন আমি আমার স্ত্রীকে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করেছিলাম, তোমার কি কোনো ছবি বা সেলফি আছে যেটাকে আমি একটু সবাইকে একটু সহানুভূতি নেওয়ার জন্য ব্যবহার করতে পারি? কারণ তুমি তো আমার অনেকগুলো টাকা নিয়ে যে এই সব জায়গায় খরচ করেছো। তো উত্তরটা শুনে আমার মধ্যে একটা অন্য ধরনের চেতনা আসলো। সেটা হচ্ছে, উত্তরে উনি বলেছিলেন যে আমি কি ওখানে ফটো তুলতে গেছি? আমি ওখানে এই সারাদিন যে বাচ্চা ছেলেরা তাদের নিজের দাবি আদায়ের জন্য পরিশ্রান্ত, তাদের সেবা করতে গেছি। তা আমি খুশি হলাম, আবার একটু এই ধরনের ছবি নাই তার জন্য একটু কষ্টও পেলাম, কারণ অন্যরা এই ছবিগুলো যেভাবে ব্যবহার করছে তাতে আমার ভোটারদের কাছে একটু ইমোশনাল সুবিধাদি পাওয়ার যে সুযোগ সেটা আমি হারিয়েছি। যাই হোক, আমরা আসলে উই আর সাইলেন্স ওয়ার্কার, আর প্রয়োজনে বলিষ্ঠ প্রতিবাদ মুখর। যেখানে নিজের স্বার্থসিদ্ধির জন্য কোনো ব্যাপার আছে সেখানে অনেক পিছিয়ে আছে। এখন আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো রাওয়াতে আমাদের যারা উত্তরসূরি ছিলেন তাদের প্রত্যেকেরই একটা অবদান আছে। আমি দুইজনের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, একজন ব্রিগেডিয়ার মোয়াজ্জেম আর একজন মেজর আফসার। তবে রাওয়াতে যারা প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের মধ্যে আমি পরবর্তীতে জেনারেল ফেরদৌস স্যারকে দেখেছি, মেজর তানিম স্যারকে দেখেছি। রাওয়ার আমার ক্যাটারিং এবং ভাইস চেয়ারম্যান হিসাবে অভিজ্ঞতা বলে, সেটা সেই রাওয়ার পুরাতন বিল্ডিং যেটা ছিল, সেই বিল্ডিং থেকে নতুন বিল্ডিং তৈরি করার সময় একটা ইটের পরিমাপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার মোয়াজ্জেম যেভাবে দাঁড়িয়ে থেকেছেন, স্যার মারা গেছেন এর জন্য কষ্ট পাই, ঠিক তেমনি জেনারেল ফেরদৌস, মেজর তানিম, আমাদের মরহুম মেজর আফসার, তাদের কারোরই কন্ট্রিবিউশন কোনোভাবেই কম ছিল না। হয়তো কার্য পদ্ধতিতে এক একজনের এক এক রকম ছিল। ওই সময় ইসির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মেম্বার যারা ছিলেন তাদের বিভিন্ন মতবাদ ছিল, কিন্তু এই সব চেয়ারম্যানের বিশালতার সুযোগ নিয়ে কেউ যদি ইসিতে কোনো রকম অনৈতিক কাজ করে থাকেন, সেটার প্রতিফল তারা পাচ্ছেন। এবং ওই সময় আমিও প্রতিবাদী একটা কণ্ঠস্বর ছিলাম যতদিন ছিলাম, তারপর তো আমাদেরকে ডিসমিস করে দেওয়া হলো। যাই হোক, আমি রাওয়ার সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দাঁড়িয়েছি এরকম একটা চেয়ার পাওয়ার জন্য না। এরকম চেয়ার আমি অর্থনৈতিক সচ্ছলতার জন্য আমার কর্পোরেটে আমি অনেক উচ্চ চেয়ার পেয়েছি, কিন্তু ওই যে একটা জিনিস বলেছি, রাওয়ার জন্য সেই প্রথম থেকে যে আমার যে হৃদয়ের উষ্ণতা, হৃদয়ের গভীরতা, হৃদয়ের সূক্ষ্ম তন্তুগুলো থেকে ভালোবাসা, সেই ভালোবাসার জন্যই দাঁড়িয়েছি। আমি একজন সেবক,
সারা জীবন মানুষের সেবা করেছি এবং আমি যদি আমার সহকর্মী বয়োজ্যেষ্ঠ এবং কনিষ্ঠ এই রাওয়ার সদস্যদের সেবা করার সুযোগ পাই তাহলে এটাই আমার পরিতৃপ্তি, এটাই আমার আনন্দ। আমি কোনো রকম আর কোনো নিজের স্বার্থসিদ্ধ চাই না, স্বার্থসিদ্ধি চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠরা বলবে যে মুস্তাফিজকে কাজ দিয়েছিলাম, কাজটা করেছে। আমার যারা জুনিয়র তারা বলবে মুস্তাফিজ স্যারকে যেটা বলেছিলাম কাজটা হয়েছে। আর ইসিতে যদি আপনাদের কোনো দাবি সেটাকে পরিস্ফুটন করার জন্য আর কেউ প্রতিবাদ মুখর না হয়, সবাই যদি নিশ্চুপ থাকে, তাহলে আমি প্রতিবাদ মুখর থাকব, এতটুকু বলতে পারি। রাওয়ার মতো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করার জন্য যারা অনেক চেষ্টা করেছেন এবং আজকে কবরে শায়িত আছেন এবং যারা বেঁচে আছেন এবং রাওয়াকে উপলব্ধি করেন, তাদের সবার জন্য আমার স্যালুট। রাওয়ার এবার নির্বাচনে আপনারা সবাই, আমার সিনিয়র স্যার এবং জুনিয়র ভালোবাসার জুনিয়ররা সবাই সুচিন্তিত বিশ্লেষণ করবেন। সেই বিশ্লেষণে যদি আমি বাদ পড়ে যাই তাহলে আমার কোনো রকম মানসিকভাবে হতাশাগ্রস্ত হব না, কারণ আমরা ডুয়ার, যে আসবে তাকেই সাহায্য করব। কারণ আমার কাজই তো সাহায্য করা, আমার কাজই তো রাওয়ার জন্য করা। কারণ আমার অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকা সত্ত্বেও আমি বাংলাদেশের কোনো রকম কোনো ক্লাব বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না। কেন? বিকজ রাওয়া ইজ মাই সেকেন্ড হোম। আমি যেদিন অবসর গ্রহণ করেছি তারপর থেকে আমি রাওয়াতেই আসি, রাওয়াতেই সময় কাটাই। আমার স্ত্রীও রাওয়াতেই যান, রাওয়াতেই উনি সঙ্গীত পরিবেশনা করেন, রাওয়াতেই উনি সময় কাটান। আমরা আমাদের পারিবারিক সময় ছাড়া বাকি সময়টা রাওয়াতেই থাকি। রাওয়া আমাদের হৃদয়ের ভিতরে গাথা। সুতরাং আর এর বেশি কিছু বলতে চাই না, অনেক দীর্ঘায়িত করলাম। তবে দয়া করে আপনারা যে আমার বক্তব্যটা শুনেছেন, এইটা যদি আপনারা শুনে থাকেন, আপনাদের এই মূল্যবান সময়কে যে নষ্ট করেছি সেজন্য আমি অনুতপ্ত, আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ক্ষমা প্রার্থী। যদি মনে করেন যে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ভোট দিলে পারে আপনারা উপকৃত হবেন, আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে রাওয়াতে আমি সাধারণ একজন রাওয়ার মেম্বার হিসাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাকে ভোট দিবেন। আর যদি আপনাদের বিশ্লেষণে বাদ পড়ে যায় তাহলে একটু হয়তো মনে কষ্ট পাবো, কিন্তু রাওয়া থেকে বিচ্যুত হব না। ধন্যবাদ। সবশেষে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিল ইয়োর চয়েস ম্যাটার্স। সুতরাং চিন্তা ভাবনাটা সঠিকভাবে করে ভোটটা দিবেন। আর 21 তারিখে অবশ্যই রাওয়ায় আসবেন। আমি আবার বলছি, 21 তারিখে রাওয়ায় অবশ্যই আসবেন, আমার জন্য না হোক, আপনার ভোটাধিকার প্রয়োগ করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যালুট।